সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে অ্যারিস্টো আই হসপিটাল এবং বরাবরের মতোই আমরা আজকে কথা বলবো চোখ নিয়ে। চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটা দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখি। তবে চোখের নানা রকম অসুখ তো হতেই পারে। চোখেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেটিনা, এবং রেটিনাতে নানান ধরনের অসুখ বিসুখ হতে পারে। তার জন্য আছেন রেটিনা বিশেষজ্ঞ। তো আমরা আজকে একজন রেটিনা বিশেষজ্ঞকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত করেছি, বা আমরা তাকে আহ্বান করেছি এই অনুষ্ঠানে। তিনি এসেছেন আমাদের মাঝে এবং তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার। তিনি একজন রেটিনা ও ফ্যাকো সার্জারি বিশেষজ্ঞ এবং আরওপি বিশেষজ্ঞ। কাজ করছেন অ্যারিস্টো আই হসপিটাল, ঢাকাতে। অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা একটু রেটিনা সম্পর্কে জানতে চাই, আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে রেটিনা আসলে কি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ আমরা জানি যে আমাদের চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তার মধ্যে বিভিন্ন পার্ট আছে। আমরা যদি বলি চোখের বিভিন্ন অংশ রয়েছে এবং তার মধ্যে রেটিনা খুবই গুরুত্বপূর্ণ একটা চোখের অংশ, কেননা রেটিনাতে ছবি তৈরি হয় তখন আমরা দেখতে পাই। এটা আমরা যদি ক্যামেরার সাথে তুলনা করি, তাহলে ক্যামেরার ফিল্মে যেমন ছবি তৈরি হয়, রেটিনা হচ্ছে চোখের ফিল্ম, যেখানে ছবি তৈরি হয় এবং ওই ছবি তখন একটা নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায় এবং আমরা দেখতে পারি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা কোনো কারণে যদি রেটিনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা অন্ধত্বে দেখতে পাবো না। জি, মানে মোট কথা হচ্ছে আমাদের চোখ যদি হয় একটি ক্যামেরা, তাহলে তার ফিল্ম হচ্ছে রেটিনা। সো এটা খুবই আলো কর্নিয়ার মাধ্যমে, লেন্সের মাধ্যমে আলটিমেটলি এটা যে রেটিনাতে পড়ে এবং ছবি তৈরি হয়। কাজে আমাদের চোখ পুরোটা ঠিক থাকলেও কোনো কারণে যদি রেটিনাতে অসুখ হয়, তাহলে আর ছবিটি কিন্তু তৈরি হবে না এবং আমরা দেখতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে। রেটিনার কি কি অসুখ হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা রেটিনাটা হচ্ছে, আপনি যেরকম বলছিলেন রেটিনাটা আসলে কি, রেটিনাটা কোথায় থাকে। রেটিনাটা চোখের, আমরা জানি যে অনেকগুলো লেয়ার আছে, একটা অক্ষি গোলক, এটার কয়েকটা লেয়ারের মধ্যে রেটিনাটা হচ্ছে চোখের ভিতরের একটা অংশ। চোখের সবচেয়ে ইনার কোট হচ্ছে রেটিনা, এবং এই কারণে আমরা কিন্তু বাইরে থেকে রেটিনাটাকে দেখতে পাই না। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা। আপনার চোখের কর্নিয়াতে বা কনজাংটিভেতে সাদা জায়গায় কোনো অসুখ হলে আপনি নিজেই বুঝবেন যে আপনার একটা অসুখ হয়েছে, কিন্তু রেটিনাতে অসুখ হলে সাধারণত বোঝা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে হয় কি, রেটিনাতে অনেক দূর আগায় যায় অসুখ, তখন অনেক সময় আমরা বুঝি যে দৃষ্টিহীনতায় ভুগছে, তখন পেশেন্ট আসে। শুরু থেকে অনেক সময় বোঝে না পেশেন্টরা। এ কারণে আমাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে যে রেটিনাতে কি কি অসুখ হতে পারে, কখন হতে পারে, এগুলার ব্যাপারে আমাদেরকে আগে থেকে সচেতন থাকতে হবে। তা আমি যদি একটু অসুখগুলোর কথা বলি, খুব নাম করা একটা অসুখের নাম হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমরা এটা অনেকেই জানি, কেননা আমাদের দেশে এত বেশি ডায়াবেটিক পেশেন্ট, এখন তো অনেক বেশি, এবং তারা প্রত্যেকেই কিন্তু এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকিতে থাকেন। ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা খুব গুরুত্বপূর্ণ অসুখ। জীবনে যারা ডায়াবেটিস আছেন, জীবনের একটা পর্যায়ে তারা অবশ্যই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভুগবেন, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদেরও কিন্তু রেটিনাতে সমস্যা হয়। সেই সমস্যাটাকে আমরা বলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন অনিয়ন্ত্রিত, তারা কিন্তু আরেকটা ঝুঁকিতে থাকেন, সেটা হচ্ছে রেটিনার রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। এটাকে আমরা বলি ভেইন অক্লুশন কিংবা আর্টারি অক্লুশন, অর্থাৎ শিরা কিংবা ধমনী, রেটিনার শিরা বা ধমনী দুইটাই বন্ধ হয়ে যেতে পারে এই যাদের উচ্চ রক্তচাপ থাকে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমি আরও বলবো যে বয়সজনিত একটা অসুখ যেটা রেটিনাতে হয়, এটাও এখন আমাদের সবারই একটু, আমি বলবো, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছেন। অনেকে 70 ইয়ার্স বা আরও বেশি বাঁচেন এখন মানুষ। কাজে যাদের বয়স বেশি, তাদের চোখের রেটিনাতে একটা সমস্যা হয়, সেটাকে বলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এতেও কিন্তু চোখের ম্যাকুলাতে রক্তক্ষরণ হয়, খুবই গুরুত্বপূর্ণ। বয়সকালে চোখের দৃষ্টিহীনতার এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এখন আমি এক্সট্রিমিজের কথা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ অসুখের কথা না বললেই নয়, এটা আমি বলতেই চাই এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরওপি। আপনি বললেন যে আমি একজন আরওপি বিশেষজ্ঞ, এবং এই মেসেজটা আজকে আমি দিতেই চাই যে অপরিণত নবজাতক যারা প্রিম্যাচুর বেবি আমরা বলি, সময়ের আগে যারা জন্মগ্রহণ করে, তাদের চোখে রেটিনাতে একটা সমস্যা হয়, সেটাকে বলে আরওপি। আমি সময় পেলে এই ব্যাপারে আজকে কথা বলবো। আরেকটা ব্যাপারে একটু বলতে চাই, যেটা খুবই কমন আমাদের
আমাদের অনেকেই, আমাদের ছেলে মেয়েরা বা আমাদের অনেকেই ভারী চশমা পরেন, এদেরকে বলে যে হাই মায়োপিয়া, যারা মাইনাস পাওয়ার অনেক বেশি পড়েন, মোটা ফ্রেম, মোটা মোটা গ্লাসের। মোটা গ্লাস পড়েন। এটা কিন্তু কমন, আমাদের বাচ্চারা এখন পড়েই। এটা খুব গুরুত্বপূর্ণ যে তাদেরও কিন্তু চোখের ভিতরের রেটিনাতে একটা সমস্যা হয়ে থাকতে পারে। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ যে ওদেরকেও রেটিনার মানে ডাক্তার দেখানো উচিত, পরামর্শ করা উচিত যে রেটিনাতে কোনো অসুবিধা আছে কিনা। আঘাতের কারণে চোখের যে কোনো অংশে আঘাত লাগতে পারে, চোখের বাইরে একটা কর্নিয়াতে, কনজাংটাইভেতে, লেন্সে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা ক্রিকেট বল আসলো, চোখে আঘাত লাগলো, কিংবা একটা ঘুষি চোখে লাগলো, বাইরে থেকে হয়তো কিছু বোঝাই গেল না, কিন্তু চোখের ভিতরের রেটিনাটা ছিঁড়ে যেতে পারে। সুতরাং আঘাতের কারণেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্ষতি চোখের রেটিনাতে হতে পারে। কাজে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। আমাদের আমি একটু ফিরে যাই ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে। আপনি বলেছেন কিছুটা যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি কীভাবে হয় বা কি। তো ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে একজন মানুষ সে কীভাবে বুঝবে যে তার রেটিনোপ্যাথি হয়েছে? এটাও আবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমি বলেছি যে আসলে রেটিনার অসুখগুলো একটু পরে বোঝা যায়, যখন অলরেডি মানুষ দৃষ্টিহীনতায় ভোগা শুরু করে। তো এখন আমরা যদি একটু শুরু থেকে বলি যে ডায়াবেটিস আসলে রেটিনাতে কি হয়। এটাকে বলে যে রেটিনার মধ্যে অনেক ধরনের রক্তনালী থাকে, তার মধ্যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী কিছু থাকে, আমরা এগুলোকে বলি ক্যাপিলারিস। এবং ডায়াবেটিসের কারণে শুরুতে ওই ক্ষুদ্র রক্তনালীগুলি আক্রান্ত হয় এবং ওগুলো ড্যামেজ হয়ে যায়, ওগুলো বন্ধ হয়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়। ফলে কি হয়, ওই রক্তনালীগুলি থেকে রক্তক্ষরণ হয় অথবা রক্তনালীগুলি বন্ধ হয়ে যায়, ফলে রেটিনাতে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়। এর ফলে রেটিনাতে পানি জমে, রক্তক্ষরণ হয়, লিপিড জমে, ইস্কেমিয়া হয়, আলটিমেটলি চোখের দৃষ্টি কমে যায়। যেই জিনিসগুলো হয় সেটা হচ্ছে ম্যাকুলাতে পানি জমে, আমরা এটাকে বলি ডায়াবেটিক ম্যাকুলার এডিমা। খুবই ইম্পর্ট্যান্ট, মানে আমাদের ম্যাকুলার এডিমা হলে আমরা পড়তে পারবো না, কাছে জিনিস দেখতে পারবো না, আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। যদি এমন হয় যে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে, হঠাৎ করে একজন ডায়াবেটিক রেটিনোপ্যাথির পেশেন্ট দৃষ্টিহীনতায় ভুগতে পারেন এবং তার হঠাৎ করে দেখা যাচ্ছে ভালো দৃষ্টি, একদম কিছুই দেখছেন না, এরকম হয়ে যেতে পারে। আবার কি হতে পারে, আরও যদি বেশি দিন যায়, অনেক সময় দেখা যায় রেটিনা ছিঁড়ে যেতে পারে, অলনে সাডেন দৃষ্টি কমে গেল, রেটিনা ছিঁড়ে গেল। কাজেই আমরা পেশেন্ট কিভাবে বুঝবে সেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ এই জন্য যে শুরুতে উনি হয়তো যখন দৃষ্টি কমা শুরু করবে তখন উনি হয়তো একটু একটু করে ঝাপসা দেখবেন, কোনো একটা জিনিসের উপর কালো ছোপ ছোপ ছায়া দেখতে পারেন, যে আমি লেখাটার মাঝখানে একটু একটু করে ছায়া দেখছি, এটা ইন্ডিকেট করছে যে তার হয়তো ম্যাকুলাতে পানি জমা শুরু হয়েছে। অথবা বলবে আমি ভালোই ছিলাম, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো আমার এক চোখের দৃষ্টিটা কেমন ঘোলা হয়ে গেছে, মেঘের মতো দেখছি। তার মানে হচ্ছে চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। হয়তো বললো যে আমি ভালোই ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এক চোখে আমার কালো পর্দা নেমে আসছে, এটার মানে হচ্ছে হয়তো বা তার রেটিনাটা ছিঁড়ে যাচ্ছে। কাজে এই জিনিসগুলো পেশেন্ট বলবে, কিন্তু আমার কথা হচ্ছে তার অনেক আগেই আসলে রোগীকে একজন ডাক্তারের কাছে আসতে হবে। এগুলো অনেক অ্যাডভান্স স্টেজ। আমরা চাই যে পেশেন্ট অনেক আগেই আমাদের যারা ডায়াবেটিসে ভুগছেন, আমি বলবো যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন, অর্থাৎ যারা শুরুতেই ইনসুলিন নিচ্ছেন, তাদের ডায়াবেটিস হওয়ার 5 বছরের মধ্যে রেটিনোপ্যাথি শুরু হয়। আর যারা টাইপ 2তে ভুগছেন, অর্থাৎ যাদের ওষুধ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করেন, তারা অন্তত ডায়াবেটিস শুরু হওয়ার 10 বছরের মধ্যেই তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুরু হয়। কাজে মাথায় রাখতে হবে যারা 5 বছর বা 10 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, তারা অন্তত 6 মাস কিংবা 1 বছর পর পর একটু যে একজন রেটিনা ডাক্তারকে রেটিনাটা চেক করিয়ে নেবেন যে আপনার রেটিনোপ্যাথি শুরু হলো কিনা। কারণ আমরা যদি শুরুতে দেখি এবং শুরুতে ট্রিটমেন্ট করি, তাহলে দৃষ্টিটাকে আমরা প্রিজার্ভ করতে পারবো। কিন্তু এই যেই কথাগুলো আমরা বললাম, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স স্টেজ, তখন পেশেন্ট বোঝেন এবং তখন আমাদের কাছে যান। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের একটা ছোট বিরতি নেবার সময় হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অল। আমরা কথা বলছিলাম চোখের একটি গুরুত্বপূর্ণ অসুখ, রেটিনার অসুখ নিয়ে। এই আলোচনায় আমরা আবারও ফিরে আসবো বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। আমরা কথা বলছিলাম রেটিনার অসুখ নিয়ে এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রেটিনা ও ফ্যাকো সার্জন এবং আরওপি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার। ডাক্তার নাজমুন নাহার ম্যাডাম, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং তার বাংলাদেশে এটার প্রকোপ কেমন। এবার আমরা যদি আসি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসাটা আসলে কি বা কি চিকিৎসা আপনারা দিচ্ছেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ জি। এবং আমি যে কথাটা শুরুতেই বলে রাখতে চাই হ্যাঁ। সেটা হচ্ছে আমার দর্শকদের উদ্দেশ্যে যে যে সমস্ত চিকিৎসা ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য আছে, ওয়ার্ল্ডে আছে, মানে বর্তমান আধুনিক যে চিকিৎসা, তার সবগুলো চিকিৎসাই কিন্তু আমরা আমাদের দেশে করতে পারি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তথ্য। কাজে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই যে আমরা কোথায় যাব, কি করব। আমরা কিন্তু সব কিছু করছি। এখন এটা আবার একটু বিভিন্ন স্টেজে হয় যে কোন অসুখটার কোন অবস্থায় আমরা কি ট্রিটমেন্ট করব। যদি আমি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের কথা বলি তাহলে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি লেজার দিয়ে চিকিৎসা করি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা। আমরা শুনতে পাই আজকাল প্রায় যে লেজার, যে রেটিনাল লেজার, রাইট? আমার রেটিনাল লেজার করিয়েছি, এক্স্যাক্টলি, বলে রোগীরা। যে রোগীরা বলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য। এবং এটা মোটামুটি আমার দেশে শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বিভিন্ন ইনস্টিটিউটে লেজার মেশিনটা আছে। কাজে এটা খুব, আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম জি, যে আসলে exactly, ঢাকার বাইরে আছে। আপনারা হয়তো ঢাকায় বসে অনেক চিকিৎসা দিচ্ছেন, অ্যারিস্টো আই হসপিটালে দিচ্ছে বা আমাদের যে সরকারি যে ইনস্টিটিউট আছে সেখানেও দিচ্ছে, কিন্তু আমরা সেটা আসলে ঢাকার বাইরের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা। সেখানেও বিভিন্ন ইনস্টিটিউটে আছে। আচ্ছা, কাজে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলবো। আর আপনি যেহেতু অ্যারিস্টো আয়ের কথা বললেন, আমি বলবো যে এই হাসপাতালটা নতুন এবং এখানে যে মেশিনগুলো এখন আছে এগুলো খুবই আধুনিক, খুবই সফিস্টিকেটেড এবং ওয়ান্ডারফুল। মানে আমরা রিয়েলি হ্যাপি টু ট্রিট দ্য পেশেন্ট উইথ দিস মেশিন। এটা খুব ভালো একটা মানে খবর আমি বলবো। তো লেজার একটা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং সময় মতো লেজার করলে আমরা কিন্তু অনেক ধরনের, যেমন চোখে রক্তক্ষরণ হওয়া, রেটিনা ছিঁড়ে যাওয়া, এসবের হাত থেকে বেঁচে যাই। নাম্বার 2 হচ্ছে এখন খুব আধুনিক চিকিৎসা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ইনজেকশন। NTVEGF বলে এটাকে। চোখের রেটিনার অসুখের জন্য, রক্তক্ষরণ হওয়ার জন্য, চোখে পানি জমার জন্য আমরা চোখে কিছু ইনজেকশন দিই। এগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু এগুলি আমাদের দেশে অ্যাভেইলেবল এবং বিভিন্ন ক্যাটাগরি আছে, একটু কম দামিও আছে, বেশি দামিও আছে। আমাদের পেশেন্টরা এগুলো নিতে পারেন এবং কয়েকটা ইনজেকশন নিলেই পেশেন্ট অনেক ভালো হয়ে যান। সুতরাং এটা আমি বলবো যে এটা একটা ব্লেসিংস। কেননা এই চিকিৎসাটা আছে বলেই আমরা এখন পেশেন্টদের ট্রিটমেন্ট করতে পারছি। কিছুদিন আগেও কিন্তু হয়তো পেশেন্ট থাইল্যান্ড চলে যেত ইনজেকশন নেওয়ার জন্য, এখন আমরা দিতে পারি। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে অংশটার কথা বলবো সেটা হচ্ছে অসুখ যখন আরেকটু অ্যাডভান্স হয়ে যায় তখন আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয় সার্জারির মাধ্যমে। আমরা অবশ্য কখনোই চাইবো না যে একটা পেশেন্ট আমার কাছে সেই পর্যায়ে এসে পৌঁছুক যে আমাকে অপারেশন করতে হচ্ছে রেটিনার। আমরা চাই যেন এর আগেই লেজার কিংবা ইনজেকশন দিয়ে সারতে পারি, তাহলে তার দৃষ্টি ফেরত আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিন্তু আমাদের যখন অ্যাডভান্স স্টেজে চলে আসে, রেটিনা ছিঁড়ে যায়, ভিট্রাস হ্যামেরেজ, চোখ ভর্তি হয়ে যায় রক্তে, আমাদের তখন অপারেশন করতেই হয়। এবং বলে রাখি যে আমরা অনেক সফিস্টিকেটেড আধুনিক রেটিনার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের আছে, যেগুলো দিয়ে আমরা খুবই সূক্ষ্মভাবে মেটিকুলাসলি রেটিনার সার্জারি করতে পারি। আলহামদুলিল্লাহ বলবো আমি, যেটা কয়েক বছর আগে, হয়তো 10-15 বছর আগে ওটা আমরা হয়তো ভাবতাম না, রাইট? আমরা ধরেই নিতাম একটা কথা প্রচলিত, সেটা হচ্ছে রেটিনার সার্জারির এই তো ভিশন আসবে না, আউটকাম ভালো না। এটা এখনো আমাদের অনেক ডক্টরের মধ্যেও এই ধরনের একটা ধারণা বিদ্যমান যে লাভ নাই। এক্স্যাক্টলি, পেশেন্ট ভাবে ছিঁড়েই গেছে, ঠিক আছে, আর লাভ নাই, হবে না কিছু। বাট ইটস নট ট্রু। আমরা এখন অনেক মেটিকুলাস এবং সফিস্টিকেটেড সার্জারি করতে পারি আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কিন্তু ভালো মাশাআল্লাহ। এবং পেশেন্ট অনেকখানি, পুরোটা না হলেও অনেকখানি দৃষ্টি কিন্তু ফেরত পায় অপারেশনের পরে। সুতরাং আমি বলবো যে সে ব্যাপারে আমরা যেন হতাশ না হয়ে যাই। আচ্ছা, বেশি পাওয়ারের চশমা যারা পরে তাদের রেটিনা কি অসুবিধা হতে পারে? এটা আবার গুরুত্বপূর্ণ। আমি বলেছি তখন যে এখন আমরা এত বেশি চশমা নির্ভর, বিশেষ করে আমি বলবো এখন ডিভাইস নির্ভর হয়ে গেছে আমরা খুবই। আমাদের বাচ্চারা এত বেশি ডিভাইস দেখেন, বা প্রয়োজন এবং অপ্রয়োজনে আমাদের ইনফরমেশন থেকে শুরু করে স্টাডি, পড়াশোনা, সবকিছু, স্কুল, এন্টারটেইনমেন্ট, এভরিথিং এখন ডিভাইস নির্ভর। মানে প্রয়োজনেও করছি, অপ্রয়োজনেও করছি। তো এটাও কিন্তু আমাদের যে রিফ্র্যাক্টিভ এরর বা চশমা পরার প্রবণতা, এটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা আমি প্যারেন্টসদের জন্য বলবো সেটা হচ্ছে
যে সমস্ত বাচ্চারা একটু বেশি পাওয়ারের চশমা পরেন, মায়োপিক -4, 5, 6 কিংবা তার বেশি, তাদের মাথায় রাখতে হবে তাদের রেটিনাতে কিন্তু একটু দুর্বলতা ডেভেলপ করে। এটাকে আমরা বলি রেটিনাটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, এবং রেটিনার কিনার দিয়ে পেরিফেরাল ডিজেনারেশন বলি। এবং ওই সমস্ত ডিজেনারেশন থেকে কিন্তু রেটিনার যে কোনো সময় ছিঁড়ে যাওয়ার রিস্ক থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। রেটিনা একবার ছিঁড়ল মানে তো শেষ, দৃষ্টি একদম নাই। হ্যাঁ, সেটা সার্জারি ছাড়া আর কোনো অপশন নাই। কাজেই আমাকে সাবধান হতে হবে যাতে ওই দুর্বল জায়গাগুলো থেকে রেটিনা ছিঁড়ে না যায়। তাহলে কি করব আমরা? এটাকে আমরা বলি যে প্রোফাইলেকটিক লেজার। আগে রেটিনাতে একটু ব্যারেজ লেজার, মানে আগবাড়া একটু লেজার করে দিই যাতে ওই দুর্বল জায়গাগুলি একটু ঝালাইয়ের মতো শক্ত হয়ে যায়, যাতে ওখান থেকে ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা কমে। সুতরাং আমার যারা বেশি পাওয়ারে চশমা পড়েন তাদেরকে অবশ্যই রেগুলার একটা রেটিনা চেক আপ করতে হবে। রেটিনাল ঠিক আছে কি না এটা দেখতে হবে। কেন? যাতে আমি রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার ঝুঁকিটার হাত থেকে আমরা বেঁচে যাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পরিচয়ের সাথে একটি পরিচয় দিচ্ছিলাম, সেটা হচ্ছে যে আরওপি বিশেষজ্ঞ। আরওপি বলতে আমরা কি বুঝি, একটু এর আগেও আপনি কিছুটা ধারণা দিয়েছেন, তবে আমি আর একটু আলাদাভাবে এটা একটু জানতে চাই। হ্যাঁ, এই মানে অপরচুনিটিটা পেয়ে আমিও বলবো যে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি খুব চাই যে মানুষজন আরওপি নিয়ে সচেতন হোক। কারণ আরওপি হচ্ছে এমন একটা অসুখ, এটা আরওপি মানে হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি। এই শব্দটা শুনে নিশ্চয়ই আমরা বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে প্রি ম্যাচিওর বেবি, কিংবা যদি বলি অপরিণত নবজাতক, তাদের রেটিনার একটা অসুখ। এখন অপরিণত নবজাতক কারা? আমরা জানি যে গর্ভধারণের 40 সপ্তাহের পরে যে সমস্ত বাচ্চারা জন্মায় তারা হচ্ছে টার্ম বেবি, ফুল টার্ম বেবি, নর্মাল বেবি। কিন্তু যদি আগে জন্মায় 35 সপ্তাহ, 36, 37 কিংবা 31, 32, 30, তার মানে তারা প্রিটার্ম, তারা অপরিণত, আগেই পৃথিবীতে চলে আসছে। কাজেই ওই পৃথিবীতে আগে চলে আসার জন্য তাদের কিছু কিছু শরীরের অঙ্গ অপরিণত থাকে, তার মধ্যে একটি হচ্ছে রেটিনা। অর্থাৎ চোখের রেটিনাটা তখনও ম্যাচিওর হয় না। যে রক্তনালীগুলি রেটিনাতে থাকে সেই রেটিনার রক্তনালীগুলি অর্ধেক কিংবা তারও কম ডেভেলপ করে, সেই অবস্থায় বাচ্চাটা পৃথিবীতে চলে আসে। সুতরাং তার ওই রেটিনার একটা ঝুঁকি থাকে যে ওখান থেকে রক্তনালীটা স্বাভাবিকভাবে না বেড়ে অ্যাবনর্মাল রক্তনালী তৈরি হয় সেখানে, আমরা ওটাকে বলি নিউ ভেসেল, এবং ওখান থেকে রক্তক্ষরণ হয়, পরে রেটিনা ছিঁড়ে যায়। এই যে অ্যাবনর্মালিটিটা হয় এটাকে বলে আরওপি। অর্থাৎ কিনা একটা অপরিণত নবজাতক সে একটা রেটিনা নিয়ে জন্মালো, তখনও তার চোখের দৃষ্টি স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র এই প্রিম্যাচুরিটির কারণে অল্প সময়ের মধ্যে তার সেই বাচ্চাটা অন্ধ হয়ে যেতে পারে। এখন এখানে কথা হচ্ছে যে কোন বাচ্চারা আসলে বেশি রিস্কে থাকে এই আরওপি হওয়ার জন্য। যে সমস্ত বাচ্চারা 35 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এবং যাদের ওজন 2 কেজির নিচে থাকে, তারা পার্টিকুলার রিস্কে থাকে আরওপি হওয়ার জন্য। এবং কোন সময়েও হয় এটা? সাধারণত জন্ম থেকে 4 সপ্তাহ পরেই আরওপিটা ডেভেলপ করে। কাজে এই জন্য আমি একটা কথা আমরা বলি যে অবশ্যই যে সমস্ত বাচ্চা 35 সপ্তাহের আগে জন্মায়, যাদের ওজন 2 কেজির নিচে হয়, সে সমস্ত বাচ্চাকে জন্মের 4 সপ্তাহের মধ্যে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দেখান যে বাচ্চাটার আরওপি হলো কিনা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি আমার আজকের এই আলোচনার জন্য আমার দর্শকদের এটা একটা মেসেজ যে আপনারা এটা মনে রাখবেন প্লিজ। 3টা শব্দ: 35 সপ্তাহের আগে জন্মালো বাচ্চা, 2 কেজির কম ওজন নিয়ে জন্মগ্রহণ করলো, এবং বাচ্চার বয়স 4 সপ্তাহ। প্লিজ আপনি ক্যালেন্ডারে দাগ দেন, আপনার ওই বাচ্চাকে একজন রেটিনা স্পেশালিস্টকে দেখান। আমরা দেখলে ওই বাচ্চাটাকে অন্ধত্বের হাত থেকে বাঁচানো সম্ভব হয়। আরওপির বাচ্চাদেরকে আপনারা কিভাবে বাংলা, মানে আপনাদের হাসপাতালে, আপনি যেখানে কাজ করছেন অ্যারিস্টো আই হসপিটাল, আপনি কিভাবে চিকিৎসা করছেন এখানে? এটাও খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমরা কি করব। তার মানে কথা হচ্ছে বাচ্চার চোখে যে আরওপি হলো এটা তো প্যারেন্ট বুঝবেন না। জি, এটা আসলে বাইরে থেকে বোঝাও যায় না। এমন না যে বাচ্চার চোখ সাদা হয়ে গেছে বা বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে, কোনো সিমটম নাই, কিন্তু আপনাকে ওই সময় মতো আনতে হবে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আপনাকে পৌঁছাতে হবে। ওরা যখন আসে তখন আমরা ওই বাচ্চার চোখের মনি একটা ড্রপ দিয়ে বড় করি, একটা ট্রোফেন বলে বা ট্রপিকামাইড দিয়ে এবং ফিনাইলেফ্রিন দিয়ে আমরা চোখের মনিটা বড় করি এবং বাচ্চার রেটিনাটা দেখার চেষ্টা করি।
এবং আমরা সাধারণত এটা চাই যে একজন অ্যানেস্থেসিওলজিস্ট কিংবা একজন নিওনাটোলজিস্টের সামনে করতে, যাতে বাচ্চা সেফলি আমরা এটা করতে পারি। এবং এটা আমরা যখন দেখি তখনই আমরা বুঝতে পারি যে রেটিনার রক্তনালী কতখানি তৈরি হলো। এবং আমরা অ্যারেস্টো আইয়ে এটা আরও স্পেশালি বলবো, ওই বাচ্চাটার আমরা ছবিও তুলতে পারি রেটিনার, যে ছবি তুলে প্যারেন্টকেও দেখাতে পারি যে দেখেন আপনার বাচ্চার চোখের রেটিনার রক্তনালী এই পর্যন্ত তৈরি হয়েছে বা চোখে অলরেডি রক্তক্ষরণ হয়ে গেছে, এটা দেখানো সম্ভব হয়। তো যাই হোক, আমরা যখন বুঝি যে এটা কোন স্টেজে আছে, এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ যে আরোপির আবার বিভিন্ন স্টেজ থাকে, স্টেজ 1 থেকে 5 পর্যন্ত। এবং স্টেজ 3 হলে আমরা বাচ্চার চিকিৎসা করতে পারি লেজার ট্রিটমেন্ট অথবা ইনজেকশন, এই যেটা আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য করেছি ওই রকমই কাছাকাছি চিকিৎসা আমরা বাচ্চার জন্য করতে পারি এবং তাতে কিন্তু বাচ্চাটা নিরাময় হয়ে যায়। আচ্ছা, সাধারণত স্টেজ 1 হলে আমরা অপেক্ষা করি, কারণ স্টেজ 1 আরোপি অনেক সময় আবার নিজে নিজে ভালো হয়, কিন্তু 2 কিংবা 3তে চলে গেলে আমরা লেজার কিংবা অ্যান্টিভিজিভ দিয়ে চিকিৎসা করি। তাতে কিন্তু বাচ্চার কমপ্লিটলি আরোপিটা ভালো হয় এবং এই বাচ্চা বড় হলে একটা স্বাভাবিক বাচ্চার মতো দৃষ্টি নিয়ে বড় হবে ইনশাআল্লাহ। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আরটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, আর টিভির দর্শকদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে বলে যাই একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে চোখের যে কোনো সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই দ্রুত চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ এই চোখ একবার নষ্ট হয়ে গেলে সেটিকে আমরা আর ভালোভাবে ফেরত পাবো না। হ্যাঁ, আজকাল অনেক আধুনিক চিকিৎসা তো এসেছি, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই। দেরি হয়ে গেলে হয়তো একটি অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।